আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, ইতিমধ্যে যে সকল শিক্ষার্থী 23তম ব্যাচের কোরআন শিক্ষার ক্লাসে যুক্ত হয়েছেন জুম অ্যাপস এর মাধ্যমে, এবং যে সকল শিক্ষার্থী বাংলাদেশ ইসলামিক অনলাইন মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন, আপনারা সকলেই আমাকে একটু জানাবেন যে আপনারা সকলেই সুস্পষ্টভাবে আমার কথা শুনতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা, কোনো ধরনের কোনো ত্রুটি আছে কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আর দেরি করব না এবং জুম অ্যাপস এর শিক্ষার্থীদের সংখ্যা পরিপূর্ণ। সিট জুম অ্যাপস এর খালি নেই, 1000ই এখানে সম্পূর্ণ জয়েন করেছে, আলহামদুলিল্লাহ। তো জুম অ্যাপস এর মাধ্যমে আর কোনো শিক্ষার্থী ক্লাসে যুক্ত হতে পারবে না, তো আপনারা জুম অ্যাপস এর লিঙ্কটা আর কোথাও দিবেন না দয়া করে। এবং যে সকল শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হতে পারছেন না তাদেরকে অবশ্যই অবশ্যই বাংলাদেশ ইসলামিক অনলাইন মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজের যে লিংক রয়েছে সেখানে আমাদের ক্লাসের লাইভ সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সেখান থেকে তাদেরকে ক্লাসে যুক্ত হতে বলবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে ক্লাস শুরুর পূর্বে আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে একটু পাঠ করে আমরা তেলাওয়াত করে আমরা ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আচ্ছা, ঠিক আছে, তাহলে আহ বিগত ক্লাসগুলোতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম, অবগত করেছিলাম যে আগামী 11 তারিখ থেকে আপনাদের আলিফ থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা আর খুব বেশি কথাবার্তা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ। তো সবার প্রথমেই আমরা অক্ষরের আলোচনার পূর্বে আহ শব্দ গঠন করতে বা কোরআন পড়তে যে চিহ্নগুলোর প্রয়োজন হয়ে থাকে সেই সম্পর্কে আমরা একটুখানি জেনে নিব ইনশাআল্লাহ। সবাই একটু উপরের দিকে খেয়াল করেন, উপরের দিকে পর্যায়ক্রমে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 এবং 5। 1 নম্বর ঘরে লেখা রয়েছে অক্ষর পরিচয়, 2 নম্বর ঘরে লেখা রয়েছে হারকাত, 3 নম্বর ঘরে রয়েছে তানবিন, 4 নম্বর ঘরে রয়েছে সুকুন, 5 নম্বর ঘরে রয়েছে তাসদীদ। সবার প্রথমে আমরা এই 5টি বিষয় সম্পর্কে একটু অবগত হয়ে নিব। 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে হারকাত। তো হারকাত সম্পর্কে আমরা সাধারণভাবে একটু জেনে নিব। সকলে নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ স্থান থেকে মুখ খুলে আওয়াজ করে সুন্দর করে বলবেন এবং পড়বেন। আমি বলার পরে আপনারা সকলেই নিজ জায়গা থেকে, নিজ স্থানে থেকে, এবং আজকে একটু সতর্কীকরণ করে দিই আপনাদেরকে, আগামীকাল থেকে কিন্তু আপনাদেরকে পড়া শোনাতে হবে। গত যে 4 থেকে 5টা
ক্লাস হয়েছে, সেখানে হয়তো বা আপনাদের পড়াশোনা হয়নি, কিন্তু আগামীকাল থেকে কিন্তু আপনাদের কাছ থেকে পড়াশোনা হবে। সেহেতু আজকে থেকে ক্লাসে একটু বেশি ভালো করে মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে এবং পড়তে হবে, এবং যা কিছু পড়িয়ে দিব সেটা সুন্দর করে মুখস্থ করে নিতে হবে ইনশাআল্লাহ। সবাই বলবেন, এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। কয় জবর কয় জের কয় পেশকে হরকত বলা হয়? এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। বলেন বলেন, সবাই বলেন। নিজ নিজ জায়গা থেকে সবাইকে বলতে হবে, সবাইকে পড়তে হবে, মুখ বন্ধ করে চুপ করে বসে থাকলে হবে না। এক জবর এক জের এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। যদিও আমি জানি যে আপনারা মোটামুটি সকলে এই বিষয় সম্পর্কে অবগত আছেন, এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়, কিন্তু যেহেতু আমি আপনাদেরকে বলেছিলাম যে একেবারে শুরু থেকে ক্লাস শুরু হবে, সেহেতু মোটামুটি আপনাদেরকে সবকিছুই, যেগুলো আপনারা অনেক বেশি জানেন সেগুলোও জানাবো, যেগুলো জানেন না সবকিছু নিয়ে মোটামুটি আলোচনা হবে, কোনো কিছু এখানে বাদ থাকবে না ইনশাআল্লাহ। এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। কয় জবর কয় জের কয় পেশকে হরকত বলা হয়। আগামীকালকে কিন্তু এভাবে না লিখে বলতে হবে না, মুখে বলতে হবে, লেখার কোনো প্রয়োজন নেই। আপনারা এখানে শুধু টেক্সট করবেন, যখন আমি কোনো কিছু জিজ্ঞাসা করব আপনারা শুনতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা, সাউন্ডের সমস্যা হলে ওই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে আপনারা এখানে টেক্সট করবেন। তাছাড়া এখানে টেক্সট করার কোনো প্রয়োজন নেই। তাহলে কয় জবর কয় জের কয় পেশকে হরকত বলা হয়? এক জবর এক জেরকে এক পেশকে, এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, হরকতের উচ্চারণ দ্রুত করতে হয়। হরকতের উচ্চারণ দ্রুত করতে হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ কেমন করে করতে হয়? হরকতের উচ্চারণ কেমন করে পড়তে হয়? হরকতের উচ্চারণ দ্রুত পড়তে হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এটা কিন্তু সবাই মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ, হ্যাঁ। এটা সাধারণ পড়া সূত্র, এটা আপনাদেরকে অবশ্যই সামনের দিকে পড়তে গেলে এটা লাগবে। সবাই সুন্দর করে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আগামীকাল থেকেই কিন্তু আপনাদের কাছ থেকে এই পড়াগুলো শোনা হবে এবং মুখস্থ শোনা হবে। এরপরে 3 নাম্বার ঘর। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। কয় জবর কয় জের কয় পেশকে তানবিন বলা হয়? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। কয় জবর কয় জের কয় পেশকে তানবিন বলা হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। 4 নাম্বার ঘর থেকে সকলেই খেয়াল করেন। 4 নাম্বার ঘরে আপনারা যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, চিহ্নটি দেখতে অনেকটা ত্রিভুজ আকৃতির মতো বা 3 বাহু বিশিষ্ট 3 কোণা দেখা যাচ্ছে। এই চিহ্নটির নাম হচ্ছে সুকুন। সুকুন নিয়ে পরবর্তীতে আমরা বিস্তারিত এবং বিশদভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। 5 নাম্বার ঘর থেকে সকলে খেয়াল করেন। 5 নাম্বার ঘরকে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। 5 নাম্বার ঘরে যে চিহ্নটি দেওয়া রয়েছে, চিহ্নটি হচ্ছে তাসদীদ।
এবং তাসদীদের উচ্চারণ কেমন হবে, তাসদীদের ব্যবহার কেমন হবে, এটা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত এবং বিশদভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা আচ্ছা হরকত সম্পর্কে আরেকটু ভালোভাবে আপনাদেরকে পরিচয় দিয়ে দিই। প্রথমেই জবর কাকে বলে এটা আপনাদের একটু জানিয়ে দিই, জের কাকে বলে জানিয়ে দিই, পেশ কাকে বলে জানিয়ে দিই। আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই জানি যে এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়, কিন্তু এই জানা জিনিসের মধ্যেই আমরা কিন্তু সব থেকে বেশি পরিমাণে ভুল করে থাকি। সাধারণত জেনারেল ব্যাকগ্রাউন্ডে যে সকল শিক্ষার্থী রয়েছেন বা যারা মোটামুটি মাদ্রাসার সাথে সম্পৃক্ত না, আমি অধিকাংশ আমার লাইফে 14 থেকে 15 বছর যাবত মোটামুটি যারা সরাসরি মাদ্রাসার সাথে সম্পৃক্ত না, বিশেষ করে জেনারেল ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছে কর্মজীবী মানুষ, তাদের পড়ার ক্ষেত্রে আমি দেখেছি যে তারা মুখে বলে যে এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়, কিন্তু পড়ার সময় তারা এই হরকতের উচ্চারণেই টান দিয়ে ফেলে। মানে আমরা মুখে বলি যে হরকতের উচ্চারণ করতে হবে দ্রুত, কিন্তু করার সময় ওইটার প্রয়োগ করতে পারি না। তো সেজন্য বললাম যে এই জানা জিনিসটার মধ্যে আমরা সব থেকে বেশি ভুল করে থাকি। যেমন সূরা ফাতিহা দিয়ে আমি যদি একটু উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝাই, আমি অনেকের কোরআন তেলাওয়াত শুনেছি, তারা তাদের স্টাইলটা, কোরআন তেলাওয়াত করার স্টাইলটা হচ্ছে যেখানে টান আছে সেখানেও টান দেয়, যেখানে টান নেই সেখানেও টান দিয়ে ফেলে। অর্থাৎ আল্লাহ মাফ করুক, এইভাবে পড়ে আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা শুনেছেন এইভাবে পড়া? এইভাবে কি আপনারা শুনেছেন? আমি যেভাবে বললাম আপনারা কি মোটামুটি অনেকেই মনে হয় এই বিষয়ে জানেন যে অনেকে এরকম করে তেলাওয়াত করে, কিন্তু এই তেলাওয়াতটা কিন্তু মারাত্মক বড় লেভেলের একটা ভুল তেলাওয়াত। কারণ দেখেন যে সূরা ফাতিহা আমি এভাবে বলেছি সেজন্য আপনারা বুঝতে পেরেছেন, কিন্তু অন্য জায়গাতে দেখা যাচ্ছে বললে হয়তো আপনারা বুঝতে পারতেন না। তো এইখানে আমরা জানি যে এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়, হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ দ্রুত করতে হয়। কিন্তু এই যে সূরা ফাতিহার মধ্যে আমরা যেটা করি বা অন্যান্য জায়গায় যে আমরা যেটা করি, যে গড় গড় মানে যেখানে টান আছে সেখানেও আমরা টান দিয়ে ফেলি, যেখানে টান নেই সেখানেও আমরা টান দিয়ে ফেলি, এবং কোরআন তেলাওয়াত অশুদ্ধ হয়ে যাওয়ার জন্য এবং সব থেকে বড় যে ভুল রয়েছে, যে ভুলের কারণে কোরআন তেলাওয়াত অশুদ্ধ হয়ে যায়, সঠিক এবং শুদ্ধ হয় না, নামাজের মধ্যে পড়লে নামাজ ভেঙে যায়, অর্থের পরিবর্তন ঘটে যায়, সওয়াবের পরিবর্তে গুনাহ হতে পারে, তো সেটার মধ্যে এই ভুলটা কিন্তু একটা অন্যতম ভুল। তো সেই জন্য হারকাত আপনারা যত সহজ জানেন, এটা দেখা যাচ্ছে প্রয়োগের ক্ষেত্রে কিন্তু আরো তত বেশি সতর্ক হতে হবে। তো এখানে মোটামুটি আসলে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, অনেকেই মনে মনে ভাবতে পারে যে ভাইয়া বা হুজুর বা শায়েখ, আপনি যে বিষয়টি নিয়ে আলোচনা করছেন আমরা সেই বিষয়টি জানি, কিন্তু আমি আসলে সেই জানা বিষয়ের মধ্যে আপনাদের যে বিষয়গুলো অজানা রয়েছে এবং জানা বিষয়ের মধ্যে আপনাদের যে ভুলগুলো অনেক বেশি পরিমাণে হয়ে থাকে, সেই ভুলগুলো আমি আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সেজন্য কেউ ধৈর্য না হারিয়ে ধৈর্য ধারণ করে সুন্দর করে ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাসগুলো কন্টিনিউ করবেন। আমি আশা করি আপনার যেই সকল জায়গাগুলোতে ভুল হয় সেই ভুলগুলো আপনি বুঝতে পারবেন, অনুধাবন করতে পারবেন, এবং এগুলো আপনি পরবর্তীতে চাইলে সংশোধন করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা যে বিষয়ে ছিলাম হরকত সম্পর্কে আলোচনা করছিলাম, একদম বেসিক আলোচনা, সেটা হচ্ছে জবর কাকে বলে। জবর একটি চিহ্ন। প্রথমত জবর দেখতে কেমন হয় সেটা একটু বলে দেই। জবর দেখতে একটু কোনাকুনি বা আড়াআড়ি একটি চিহ্ন। এই চিহ্নটি আরবি যে হরফগুলি রয়েছে, 29টি অক্ষর বা হরফ রয়েছে, এই হরফগুলোর উপরে বসে থাকে, এবং এই চিহ্নটি দেখতে একটু আড়াআড়ি বা কোনাকুনি। জবর দেখতে কোনাকুনি বা আড়াআড়ি, আপনাদেরকে যদি আগামীকালকে প্রশ্ন করা হয় তো আপনাদেরকে কিন্তু এভাবে উত্তর দিতে হবে, বা শুধুমাত্র শিক্ষিকা নয়, আপনার কাছে যদি কেউ জিজ্ঞাসা করে, আপনি পড়ছেন একটা জিনিস পড়ছেন, সেটা কিন্তু আপনার বোঝানোর মতো যোগ্যতা থাকতে হবে, বা আপনি নিজে শিখেছেন সেটা কিন্তু আরেকজনকে বোঝানোর মতো আপনার দেখা যাচ্ছে কি যে সেই যোগ্যতাটা অর্জন করতে হবে, তা না হলে বোঝা যাবে যে আপনি আসলে ভালো করে বুঝতে পারেননি। তো যেটা বলছিলাম, জবর কাকে বলে। জবর দেখতে কেমন? জবর দেখতে একটু কোনাকুনি বা আড়াআড়ি
এবং জবর আরবি যে অক্ষরগুলো রয়েছে, যে হরফগুলো রয়েছে সেটার উপরে বসে, এবং জবরের উচ্চারণ সবসময় আকারের মতো হয়ে থাকে। যেমন বা জবর বা, বয় আকার বা, তা জবর তা, তয় আকার তা, সা জবর সা, ছয় আকার সা। ঠিক আছে, জবরে সবসময় কিসের মতো উচ্চারণ হয়? জবরে সবসময় আকারের মতো উচ্চারণ হয়। জবর অক্ষরের উপরে বসে, জবর দেখতে কোনাকুনি বা আড়াআড়ি মতো হয়ে থাকে। এবং এই একই জিনিস দেখতে কোনাকুনি বা আড়াআড়ি, এটা যদি অক্ষরের নিচে থাকে তাহলে সেটাকে বলা হয় জের। যদি অক্ষরের নিচে থাকে তাহলে তখন সেটা হয়ে যাবে জের। যদি অক্ষরের বা হরফের উপরে থাকে তাহলে তখন সেটা হবে জবর। জবরে সবসময় আকারের মতো উচ্চারণ হয়, জেরে সবসময় রস্যিকারের মতো উচ্চারণ হয়। যেমন বাজের বি, বয়রস্যি বি, তাজের তি, তয়রস্যি তি, সাজের সি, তয়রস্যি সি, জিম জের জি, বুর্গা জয়রস্যি জি। জবরে কিসের মতো উচ্চারণ হয়? জেরে কিসের মতো উচ্চারণ হয়? জবরে আকার, জেরে রস্যিকার। এরপরে সবার শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে পেশ। পেশ সদা সর্বদা সবসময় আরবি 29টি অক্ষর বা হরফের কোথায় থাকে? উপরে না নিচে? উপরে। পেশ থাকে সবসময় অক্ষরের উপরে, এবং এটা দেখতে এটার মাথা এক মাথা, ডান মাথা হচ্ছে একটু গোল। ঠিক আছে, সকলে একটু দেখে নেন 2 নাম্বার ঘরের সবার শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি ডান মাথা গোল, এটার নাম হচ্ছে পেশ। আর পেশে সবসময় রস্যুকারের মতো উচ্চারণ হয়ে থাকে। যেমন বা পেশ বু, বয়রস্যু বু, তা পেশ তু, ছয়রস্যু সু, সা পেশ তু, জিম পেশ জু, বুর্গা জরস্যু জু। তাহলে এটা আমরা একটু মুখস্থ করে ফেলি। জবরে আকার, জেরে রস্যিকার, পেশে রস্যুকার পড়তে হয়। জবরে আকার, জবরে কি কার, জেরে রস্যিকার, জেরে কি কার, পেশে রস্যুকার, পেশে কি কার। জবরে আকার, জেরে রস্যিকার, পেশে রস্যুকার পড়তে হয়। জবরে আকার, জেরে রস্যিকার, পেশে রস্যুকার পড়তে হয়। জবরে আকার, জেরে রস্যিকার, পেশে রস্যুকার পড়তে হয়। জবরে কি কার, জেরে কি কার, পেশে কি কার পড়তে হয়। জবরে আকার, জেরে রস্যিকার, পেশে রস্যুকার পড়তে হয়। জবরে আকার, জেরে রস্যিকার, পেশে রস্যুকার পড়তে হয়। তাহলে এটা সবাই একটু সুন্দর করে মুখস্থ করে নিবেন। আগামীকালকে কিন্তু আপনাদের কাছ থেকে এই সূত্রগুলো জিজ্ঞাসা করা হবে, ধরা হবে। আবার শুরু থেকে আমরা একটু রিভাইজ দিয়ে নিব ইনশাআল্লাহ। এক জেবর এক জের এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জবরে আকার, জেরে রস্যিকার, পেশে রস্যুকার পড়তে হয়। জবর থাকে অক্ষরের উপরে, জের থাকে অক্ষরের নিচে, আর পেশ থাকে অক্ষরের উপরে। জবর আর পেশ উপরে, জের হচ্ছে নিচে। আচ্ছা, ঠিক আছে। 6 নাম্বার ঘর থেকে সকলে খেয়াল করেন, মার্কেটিং মেম্বার বা ট্রেনার যারা আছেন, দেখেন বেসিক ক্লাস ডকুমেন্টস নামে একটা গ্রুপ আছে, ওইখানে একটা কালো একটা পিকচার আছে। কেউ যদি পারেন ওই গ্রুপে যদি কেউ থেকে থাকেন, ওই কালো পিকচারটা একটু পাঠিয়ে দিবেন, একটু দেখাতে হবে এখানে স্ক্রিন শেয়ার করে। 6 নাম্বার ঘর থেকে সকলেই খেয়াল করেন। 6 নাম্বার ঘরে আমরা সকলে 3টি অক্ষর বা 3টি হরফ দেখতে পাচ্ছি। 6 নাম্বার ঘরে যে 3টি অক্ষর এখানে লেখা রয়েছে, এই 3টি অক্ষর বা 3টি হরফের নামই কিন্তু আলিফ। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা অক্ষর দেখেছি, এবার আমরা অক্ষরের উচ্চারণ কিভাবে করতে হবে দেখা যায় না, দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না? আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? স্ক্রিন তো দেখা যাচ্ছে, সমস্যা হচ্ছে স্ক্রিন দেখতে? আচ্ছা,
ঠিক আছে, তাহলে 6 নাম্বার ঘর থেকে সকলেই খেয়াল করেন। 6 নাম্বার ঘরে যে 3টি অক্ষর বা 3টি হরফ রয়েছে, আমি এটা নিয়ে আলোচনা করব। গঠন প্রকৃতি কেমন হবে এটা আমি একটু পরে আলোচনা করব। এর আগে আমরা আলিফ এই অক্ষরটির সঠিক এবং শুদ্ধ উচ্চারণ কিভাবে করতে হবে সেটা আমরা একটু জেনে নিব ইনশাআল্লাহ। ইতিপূর্বে যে সকল শিক্ষার্থী সূরা সহিহ শুদ্ধকরণ ক্লাসে উপস্থিত ছিলেন তারা হয়তোবা ইতিমধ্যেই অবগত আছেন আলিফ বা হামজা অক্ষরটির উচ্চারণ কিভাবে করতে হয়। তারপরেও যেহেতু আজকে নতুন করে ক্লাস শুরু হয়েছে, আমি আবারও আপনাদের সকলকে উদ্দেশ্য করে জানিয়ে দিচ্ছি, আলিফ এবং হামজা এই দুইটি অক্ষর উচ্চারিত হয়ে থাকে হলকের প্রথম থেকে। হলক মানে হচ্ছে গলা, তো গলার শুরুর দিক থেকে আলিফ এবং হামজা এই দুইটি অক্ষর উচ্চারিত হয়ে থাকে। এভাবেও যদি বুঝতে না পারেন তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে ধমকের স্বরে মুখ খুলে আওয়াজ করে জোরে সরে লাউডলি অ্যাক্টিভলি যদি আমরা আলিফ এই অক্ষরটি বলি, তাহলে আলিফ অক্ষরটির সঠিক এবং শুদ্ধ উচ্চারণ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে সকলে নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ স্থানে থেকে সবাইকে কিন্তু বলতে হবে, সবাইকে কিন্তু পড়তে হবে, কেউ মুখ বন্ধ করে চুপ করে বসে থাকতে পারবেন না। সবাই বলবেন, মুখ খুলে আওয়াজ করে সুন্দর করে জোরে সরে ধাক্কা দিয়ে লাউডলি ধমক দিতে পারেন আপনারা সবাই? ধমকের স্বরে বলতে হবে, হ্যাঁ, ধমক দিয়ে। আলিফ সবার শেষে কিন্তু প এর মতো উচ্চারণ যাতে না হয়, সবার শেষে কিন্তু ফ এর মতো উচ্চারণ হবে, ফ ফ, হ্যাঁ, বাতাস বের হয়ে যাবে, প নয় ফ। হ্যাঁ, আলিফ আলিফ আ আ উচ্চারণ যাতে এমন না হয় যে আলিফ আলিফ, হ্যাঁ, এভাবে নরম ভাবে বললে হবে না, গরম ভাবে বলতে হবে। আলিফ আ আ আলিফ আলিফ, সবাই বলেন মুখ খুলে আওয়াজ করে সুন্দর করে জোরে সরে দ্রুত এবং তাড়াতাড়ি। কোনো ধরনের কোনো টান কিন্তু এখানে হবে না, টান দিয়ে বলা যাবে না, এভাবে বলা যাবে না যে আলিফ, টান হবে না। আলিফ এবং হামজা অক্ষর এই দুইটি অক্ষর উচ্চারণ করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো টান হয় না। আলিফ আলিফ আলিফ, সবাই বলেন খুব দ্রুত এবং তাড়াতাড়ি, আগামীকালকে আপনাদেরকে কিন্তু পড়া শোনাতে হবে। আচ্ছা, এবার আমরা এই আলিফ অক্ষরটির গঠন প্রকৃতি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। কি কোথায় পেয়েছি? স্ক্রিনে সকলে খেয়াল করেন, এটা আলিফ, এটা আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ সকলেই চিনি এবং বুঝি। এরপরে আলিফ অক্ষরটি যখন শব্দের শেষে থাকে তখন আলিফ অক্ষরটি দেখতে কেমন দেখা যায় এটা আপনারা সরাসরি একটু দেখেন। আমি এখানে প্রথমে একটি বা অক্ষর লিখে নিলাম, তারপর একটু স্পেস দিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে আলিফ অক্ষরটি লিখলাম। দেখেন, বা অক্ষরটি যখন আমি শেষে লিখেছি, প্রথমে যখন লিখিনি, শেষের দিকে যখন লিখেছি, তখন এখানে বা অক্ষরটি দেখতে কেমন দেখা যাচ্ছে। এই যে, এই যে গোল বৃত্তকারের মধ্যখানে বা গোল বৃত্তকারের মাঝখানে যতটুকু অংশ রয়েছে এটাও কিন্তু আলিফ। তো আলিফ অক্ষরটি যখন শব্দের শেষে থাকে বা শেষে বসে
তখন এটা দেখতে এই রকম দেখা যায়। এবং এটা কিন্তু দেখতে অনেকটা ইংরেজি বর্ণমালা কিসের মতো বলেন তো? এই যে আপনারা হলুদ কালারের বৃত্তকারের মধ্যখানে বা মাঝখানে যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইংরেজি একটা বর্ণমালার মতো দেখা যাচ্ছে। ইংরেজি বর্ণমালা কোন অক্ষরের মতো এটা দেখা যাচ্ছে বলেন তো আপনারা? ইংরেজি বর্ণমালা এল এর মতো দেখা যাচ্ছে। তো আলিফ অক্ষরটি যখন শব্দের শেষে থাকবে বা শেষে বসবে, তখন এটা দেখতে ইংরেজি বর্ণমালা এল এর মতো দেখা যাবে। ঠিক আছে? আর আলিফ অক্ষরটি যদি শব্দের প্রথমে থাকে বা শুরুতে থাকে, তাহলে এটা দেখতে এই যে এরকম দেখা যাবে, যেটা মোটামুটি আমরা সবাই চিনি আলহামদুলিল্লাহ। এটা বড় হচ্ছে না কেন? আলিফ অক্ষর যদি শব্দের প্রথমে থাকে, শুরুতে থাকে, তাহলে আলিফ অক্ষরটি এখানে উপরের দিক থেকে একটু দেখা যাচ্ছে এটা কিবোর্ডে একটু সমস্যা, বা এটার ফন্ট একটু আলাদা। উপরের এই যে অংশটা একটু আহ, কালো হয়ে গেল। উপরের এই অংশটা একটু মোছা থাকবে, হ্যাঁ, এরকম থাকে না, যাই হোক। তো আলিফ অক্ষরটি যখন শব্দের প্রথমে থাকবে বা শুরুতে থাকবে, তখন এটা দেখতে এই রকম দেখা যাবে। আর যখন শেষে থাকবে, তখন সেটা দেখতে ইংরেজি বর্ণমালা এল এর মতো দেখা যাবে। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে আলিফ অক্ষরটি কখনো মধ্যখানে বসতে পারে না। মিলিত অবস্থায় সে মধ্যখানে বসতে পারে না, অর্থাৎ বাম পাশের একটি অক্ষরের সাথেও যুক্ত থাকবে, আবার ডান পাশের একটি অক্ষরের সাথেও যুক্ত অবস্থায় সে থাকতে পারে না। সে শুধুমাত্র যখন শব্দের শেষে বসে, তখন ডান পাশে যে অক্ষরটি রয়েছে সেই অক্ষরের সাথে মিলিত অবস্থায় থাকতে পারে। কিন্তু আলিফ অক্ষরটি যখন প্রথমে বসে বা শুরুতে বসে, তখন কিন্তু সে তার ডান পাশে যে অক্ষর আছে সেই অক্ষরের সাথেও যুক্ত হতে পারে না, বাম পাশে যে অক্ষর রয়েছে সেই অক্ষরের সাথেও যুক্ত হতে পারে না। যেমন এখানে আমি আপনাদেরকে কিবোর্ড থেকে সরাসরি দেখাই, দেখেন যে আলিফ অক্ষরটি যখন আমি প্রথমে লিখবো, এরপরে যখন আরেকটি অক্ষর লিখবো, তখন সেখানে অটোমেটিক ফাঁকা হয়ে যাবে, মানে ওটা যুক্ত হবে না। যেমন প্রথমে আমি এখানে আলিফ অক্ষরটি লিখলাম, এরপর আমি জিম অক্ষরটি লিখলাম। তো দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি কিবোর্ড থেকেই আমাকে জিম অক্ষরের সাথে আলিফ অক্ষরটিকে যুক্ত করেনি। কিবোর্ড থেকেই আলিফ অক্ষরটি জিম অক্ষরের সাথে যুক্ত হয়নি। আলিফ অক্ষরটি লিখে এর পরবর্তীতে কিবোর্ড থেকে অটোমেটিক্যালি আমাকে একটা স্পেস দিয়ে পরবর্তীতে জিম অক্ষরটা আমাকে লিখতে হয়েছে। কিন্তু দেখেন আমি যদি আগে জিম লিখি, এরপরে যদি আলিফ লিখি, তাহলে সেটা কি হয়? সেটা কিন্তু তখন যুক্ত হয়ে যাবে, মিলে যাবে, মিশে যাবে। এটা হলো শেষের ক্ষেত্রে। কিন্তু প্রথমে যখন আলিফ অক্ষরটি বসবে, তখন কোনোভাবে কোনো ক্রমেই তার বাম অথবা ডান পাশের অক্ষরের সাথে যুক্ত হতে পারবে না। যেমন এখানে আমি যদি আগে জিম লিখি, আগে জিম লিখলাম, এরপরে আমি আলিফ অক্ষরটি লিখলাম, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আলিফ অক্ষরটি এবার কিন্তু জিম অক্ষরের সাথে কিবোর্ড থেকেই অটোমেটিক্যালি জিম অক্ষরের সাথে যুক্ত হয়ে গিয়েছে। তো এটার কারণ হচ্ছে আলিফ অক্ষরটি যখন শেষে বসে, শেষে থাকে, তখন সে তার ডান পাশে যে অক্ষর থাকে সেই হরফের সাথে যুক্ত অবস্থায় থাকে অধিকাংশ সময়। ঠিক আছে? আর আলিফ অক্ষরটি কখনো মাঝখানে, দেখা যাচ্ছে একটা শব্দের মাঝখানে যুক্ত অবস্থায় থাকতে পারে না। যেমন এখানে আমি যদি দেখাই, আমি এইখানে আহ একটি লাম অক্ষর লিখলাম, এরপরে আমি আলিফ লিখলাম, এরপরে আমি বা লিখলাম। আচ্ছা না, এটা না, নুন অক্ষরটি লিখলাম, এরপরে আমি আলিফ অক্ষরটি লিখলাম, এরপরে আমি বা অক্ষরটি লিখলাম। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে নুন এবং আলিফ কিন্তু মিশে গিয়েছে, এবং মাঝখান থেকে একটা স্পেস দিয়ে দিয়েছে। এখানে কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখেন, আলিফ অক্ষরটি নুন অক্ষরের সাথে যুক্ত অবস্থায় আছে, কিন্তু বা অক্ষরের সাথে কিন্তু যুক্ত অবস্থায় নেই, মিলিত অবস্থায় নেই।
নুন অক্ষরের সাথে আলিফ অক্ষরটি যুক্ত অবস্থায় আছে, কিন্তু বা অক্ষরের সাথে কিন্তু যুক্ত হতে পারে। কিন্তু আমি এখানে যদি আলিফ অক্ষরের পরিবর্তে লাম অক্ষরটি দিই নুন এবং বা অক্ষরের মাঝখানে, তাহলে লাম অক্ষরটি কিন্তু নুন অক্ষরের সাথেও মিলবে, আবার বা অক্ষরের সাথেও মিলবে। যেমন এখানে লিখে দেখাই, এটা হচ্ছে নুন এবং মধ্যখানে আমি লিখলাম লাম এবং সবার শেষে লিখলাম বা। তো দেখেন এখানে খেয়াল করে দেখেন, লাম অক্ষরটি কিন্তু মধ্যখানে বসে উভয় পাশের অক্ষরের সাথে মিলিত হতে পেরেছে, যুক্ত হতে পেরেছে, মিশতে পেরেছে, একত্রিত হয়েছে। কিন্তু আলিফ অক্ষর কখনো মধ্যখানে বসে দুই পাশের অক্ষরের সাথেই যুক্ত অবস্থায় থাকতে পারে না, বসতে পারে না, মিল হতে পারে না। তো সেজন্য আলিফ অক্ষরটি যদি শেষে থাকে তাহলে সেটা দেখতে ইংরেজি বর্ণমালা এল এর মতো দেখা যাবে, আর যদি প্রথমে বা শুরুতে থাকে তাহলে আলিফ দেখতে যেমন হয় আপনারা যেভাবে চেনেন ওটা ওরকমই দেখা যাবে, উপর দিক থেকে নিচের দিকে সোজা খাড়া দাগের মতো অথবা কলমের মতো দেখতে যেরকমটা দেখা যায় সেরকম। তো আলিফ অক্ষরের আহ দুইটা গঠন প্রকৃতি হয়ে থাকে সাধারণত। একটা হচ্ছে শব্দের শুরুতে থাকলে এই যে এরকম লম্বা উপর দিক থেকে নিচের দিকে সোজা খাড়া দাগ, আর যদি শব্দের শেষে থাকে তাহলে ইংরেজি বর্ণমালা এল এর মতো এইরকম। ঠিক আছে? তাহলে আলিফ অক্ষরের যে দুইটি গঠন প্রকৃতি, এটা কি আপনারা সকলেই চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে আলিফ অক্ষর যদি শব্দের প্রথমে থাকে তাহলে সেটা দেখতে কেমন হবে, এবং আলিফ অক্ষরটি যদি শব্দের শেষে থাকে তাহলে সেটা দেখতে কেমন হবে? সেটা কি আপনারা সকলেই বুঝতে পেরেছেন, চিনতে পেরেছেন? আলিফ অক্ষর শব্দের প্রথমে থাকলে কেমন হবে এবং আলিফ অক্ষরটি যদি শব্দের শেষে থাকে তো সেক্ষেত্রে কেমন হবে, সেটা কি আপনারা সকলেই বুঝতে পেরেছেন? কি ব্যাপার, কেউ রেসপন্স করছে না, কারণ কি? কথা কি শোনা যাচ্ছে না? আচ্ছা, হ্যাঁ, এবার একটু রেসপন্স করে জানাবেন যে আলিফ অক্ষরটি যদি শব্দের প্রথমে থাকে তাহলে সেটা দেখতে কেমন হবে, এবং শব্দের শেষে যদি থাকে তাহলে সেটা দেখতে কেমন হবে, সেটা কি আপনারা সকলেই বুঝতে পেরেছেন? এটা কিন্তু খুবই সহজ, খুবই সাধারণ। আলিফ অক্ষরটি যদি শব্দের শেষে থাকে, শেষের দিকে থাকে, তাহলে সেটা দেখতে ইংরেজি বর্ণমালা এল এর মতো হবে, আর যদি প্রথমে থাকে তাহলে সেটা দেখতে এই যে এখানে আপনারা যেভাবে চেনেন তেমনটাই দেখা যাবে। ঠিক আছে, তাহলে এবার 6 নাম্বার ঘরের প্রথম থেকে 6 নাম্বার ঘরের শুরু থেকে সকলেই খেয়াল করেন। এখানে আরো একটা নতুন বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দেই, সেটা হচ্ছে আলিফ অক্ষরটির উপরে বা নিচে যদি কখনো কোনো সময় কোনো কিছু পাওয়া যায়, অর্থাৎ আলিফ অক্ষরটির উপরে বা নিচে জের জবর পেশ বা সুকুন তাসদিদ কোনো কিছু যদি পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে তখন সেই আলিফকে আর আলিফ বলা যায় না। তো প্রথমে আমরা এটা সূত্রটা একটু মুখস্থ করে নিব। সূত্র মুখস্থ করার পূর্বে আমি আপনাদেরকে আরো একবার সংক্ষিপ্ত আকারে একটু জানিয়ে দিচ্ছি। আলিফ অক্ষরটির উপরে বা নিচে জের জবর পেশ সুকুন তাসদীদ যা কিছুই থাকুক না কেন, যা কিছুই পাওয়া যাক না কেন, তখন সেই আলিফকে আর আলিফ বলা যায় না, তখন সেই আলিফকে হামজা বলতে হয়। আলিফকে শুধুমাত্র তখনই আলিফ বলা যাবে যখন সেই আলিফটি খালি থাকবে, সেই আলিফটির উপরে বা নিচে কোনো কিছু থাকবে না, শুধুমাত্র তখনই আমরা সেই আলিফকে আলিফ বলতে পারবো। কিন্তু যদি কখনো কোনো সময় আলিফের উপরে বা নিচে জের জবর পেশ বা সুকুন তাসদীদ যা কিছুই পাওয়া যাক না কেন, তখন আমরা সেই আলিফকে আর আলিফ বলতে পারবো না। অর্থাৎ একটা মানুষ যদি বেঁচে থাকে তাহলে আমরা তাকে জীবিত বলতে পারবো, আর একটা মানুষ যদি মরে যায় তাহলে তাকে আমাকে মৃত বলতে হবে, কিন্তু মানুষ কিন্তু একই। কি বলেছে বোঝা গেছে? যদিও উদাহরণটা খুব বেশি হয়তো বা যুক্তি আহ যথাযথ হয়নি, তারপরেও আমি বোঝানোর জন্য বললাম আর কি, যে একই মানুষ যদি জীবিত থাকে তাহলে তাকে জীবিত বলা হয়, কিন্তু একই মানুষ মারা গেলে তাকে মৃত বলা হবে। তো তেমনি করে আলিফ অক্ষর যখন খালি থাকবে তখন আলিফকে আলিফ বলতে পারবে,
কিন্তু আলিফে যখনই কোনো কিছু চলে আসবে উপরে বা নিচে, তখন সেই আলিফকে আপনার আলিফ বলতে পারবেন না, তখন সেটা আপনাকে মুখে বলতে হবে হামজা। ঠিক আছে? তাহলে আমরা সূত্রটা একটু মুখস্থ করে নিব সবাই ইনশাআল্লাহ, এবং আগামীকালকে কিন্তু আপনাদেরকে এটা মুখস্থ পড়া দিতে হবে। এবং এভাবে আপনাদের উস্তাজা এবং ছেলে শিক্ষার্থীদের জন্য তাদের উস্তাজ বা শিক্ষক প্রশ্ন করবেন, পড়া শুনবেন ইনশাআল্লাহ। আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফে যখন জের জবর পেশ লিখে নিতে পারেন চাইলে, আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফে যখন জের জবর পেশ অথবা, আলিফে যখন জের জবর কি অথবা পেশ অথবা, মুখস্থ করতে হবে সবাইকে, শুধু বুঝলে হবে না। এইখানে আপনারা শুধু বলার মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না যে হুজুর এটা বুঝেছি, আমাদের আর কোনো সমস্যা নেই। আপনাদের মুখের কথায় আমরা বিশ্বাস খুব বেশি করব না, আপনাদেরকে এখানে পড়তে হবে, পড়াশোনাতে হবে, তারপরেই আমরা আপনাদের বিশ্বাস করব আর কি। আমরা কথায় নয়, আমরা কাজে বিশ্বাসী। তো সূত্র যেভাবে বলে দেওয়া হচ্ছে এভাবে সুন্দর করে আপনাদেরকে মুখস্থ করতে হবে। বুঝতে পারলেও সূত্র মুখস্থ করতে হবে, যেটা বলা হচ্ছে আর কি, এটা সুন্দর করে মুখস্থ করে নিতে হবে। পরীক্ষায় আপনাদের কিভাবে প্রশ্ন আসবে। আলিফে যখন জের জবর, আলিফে যখন জের জবর পেশ অথবা, আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে যা কিছু পড়ানো হচ্ছে আগামীকালকে সকল শিক্ষার্থীদের কাছ থেকে কিন্তু সেই পড়াগুলো শোনা হবে, আদায় করা হবে। আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফে যখন জের জবর, আচ্ছা সুকুন এবং তাসদিদ নিয়ে পরবর্তীতে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আপাতত আপনারা একটু সূত্রটা মুখস্থ করে নেন, আমি পরবর্তীতে আপনাদেরকে খুব সুন্দর করে জানিয়ে দিব, বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। তাহলে আলিফকে কখন হামজা বলা হয় আপনারা কি বুঝতে পারছেন? এবং যে সূত্রটি বলে দিলাম এই সূত্রটি কি আপনাদের মুখস্থ হয়েছে? আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। সুকুনকে জজমও বলা যায়, সমস্যা নাই। জজম অবশ্যই একটু আলাদা দেখতে, কিন্তু উচ্চারণ একই। যেমন দেখা যাচ্ছে কি যে কেউ জ্বর আসলে নাপা খাচ্ছে, কেউ নাপা এক্সট্রা খাচ্ছে, তো মোটামুটি একই টাইপের, মানে ওটা একটু আলাদা থাকলেও এটা একদম হুবহু এক, দেখতে আলাদা কিন্তু কাজ একদম সম্পূর্ণ একই। যেমন সয়াবিন তেল, ওই কোম্পানির নাম আলাদা কিন্তু ওটা তো তেল তো একই। তো ওই এরকম টাইপেরই আর কি, সুকুন এবং জজম নাম শুনতে আলাদা কিন্তু কাজ সম্পূর্ণ এক, সয়াবিন তেলের মতো। আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। মুখস্থ করে নেবেন সবাই সুন্দর করে ইনশাআল্লাহ। 6 নম্বর ঘর থেকে এবার তাহলে সকলেই খেয়াল করেন। 6 নম্বর ঘরের প্রথম থেকে সবাই নিজ জায়গা থেকে নিজ স্থান থেকে মুখ খুলে আওয়াজ করে সুন্দর করে বলবেন এবং পড়বেন। হামজা জবর আ, মুখ খুলে আওয়াজ করে সুন্দর করে জোরে সরে ধাক্কা দিয়ে কর্কশ ভাবে ধমকের স্বরে দ্রুত এবং তাড়াতাড়ি উচ্চারণ যাতে এমন না হয় যে হামজা জবর আ, হামজা জেরে ই, হামজা পেশ উ,
এভাবে টান দিয়ে নয়। হরকতের উচ্চারণ হবে দ্রুত এবং তাড়াতাড়ি। হামজা অক্ষরটির উচ্চারণ হবে মুখ খুলে, আওয়াজ করে, সুন্দর করে, জোরে সরে, ধাক্কা দিয়ে, হ্যাঁ, লাউডলি এবং অ্যাক্টিভলি, কর্কশ ভাবে, ধমকের সাথে। হামজা জবর আ, 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 আ। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ। না, আলিফ বলা যাবে না। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ। এখানে আমাদেরকে দুইটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এক নাম্বার হচ্ছে অক্ষরের উচ্চারণ সঠিক এবং শুদ্ধ হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখা। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে হারকাতের উচ্চারণে টান পড়ছে কিনা সেদিকে সতর্ক থাকা। অর্থাৎ অক্ষরের উচ্চারণ অশুদ্ধটা কিভাবে হতে পারে, সেটা হচ্ছে হামজা জবর আ, হামজা জবর আ, 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 ধমকের সাথে হচ্ছে না, শক্ত হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে হামজা অক্ষরের উচ্চারণ সঠিক এবং শুদ্ধ হচ্ছে না। হামজা অক্ষরটির উচ্চারণ যদি আপনি সঠিক এবং শুদ্ধভাবে বলতে চান, তাহলে একদম আপনাকে মুখ খুলে, আওয়াজ করে, জোরে সরে, ধাক্কা দিয়ে, ধমকের সাথে বলতে হবে। ধমক দিতে পারেন আপনারা? হ্যাঁ, ধমক দিতে পারেন সবাই? তাড়া দিতে পারেন? তাড়া, বকা। তো সেইভাবে হামজা জবর আ, আ, আ। আবার এমনটাও যাতে না হয় যে আ, মানে আ, এমন না। হামজা জবর আ, একটা হচ্ছে আ আর একটা হচ্ছে আ। দুইটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, হ্যাঁ। যদি আ বলেন তাহলে এখানে আবার দুইটা অক্ষর হয়ে যায়, মানে হামজা জবর আ, আবার এই হামজা আবার হামজার সাথে যুক্ত হয়ে হামজার উপরে সুকুন থাকে, তখন দুইটা অক্ষরের উচ্চারণ হয়ে যায়। তো এখানেও একটু খেয়াল রাখতে হবে। হামজা জবর আ, আ এমনও না, আবার আ এমনও না, মধ্যবর্তী অবস্থান থেকে। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ। তাহলে এখানে হরকতের উচ্চারণে টান পড়বে না, অক্ষরের উচ্চারণ সঠিক এবং শুদ্ধ করে, মুখ খুলে, আওয়াজ করে, সুন্দর করে হামজা অক্ষরের উচ্চারণটি করতে হবে। এরপরে 6 নম্বর ঘরে মধ্যখানে হামজা জের ই, ই, ই। উচ্চারণ যাতে এমন না হয় যে ই, ই, হামজা জের ই, এমনটা যাতে না হয়। আবার এমনও যাতে না হয় যে ই, এমন না, ই, এরকমও না। হামজা জের ই, হামজা জের ই, হামজা জের ই, হামজা জের ই। 6 নম্বর ঘরে সবার শেষে হামজা পেশ উ, 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 উ। উচ্চারণ যাতে এমন না হয় যে উ, আবার এমনও যাতে না হয় যে উ, উ, হ্যাঁ, দুটোর একটাও নয়। হামজা পেশ উ, উ, উ। এমন যাতে না হয় যে উ, এমন না, আবার এমনও না যে উ, একটাও না, দুইটার একটাও না। আবার এমনও যাতে না হয় যে হামজা পেশ উ, হামজা জবর আ, হামজা জের ই, এরকম না। হারকাত বা হরকতের উচ্চারণে কোনো ভাবে, কোনো ক্রমে টান দেওয়া যাবে না। এখানে কিন্তু আপনাদের খুব সতর্ক থাকতে হবে। এখানে অধিকাংশ যে সকল শিক্ষার্থী যুক্ত হয়েছেন, আমি যতটুকু জানি অধিকাংশ শিক্ষার্থী কোরআন পড়তে পারে, কিন্তু সঠিক এবং শুদ্ধভাবে কোরআন পড়তে পারেন না। এবং এই কারণেই আপনারা অধিকাংশ শিক্ষার্থী এখানে যুক্ত হয়েছেন। আমি যতটুকু জানি এবং বুঝি, আমার এই 10 থেকে 15 বছর লাইফে আমি এটাই দেখেছি, গ্রামে গঞ্জে শহরে অধিকাংশ মানুষ কোরআন পড়তে পারে কিন্তু শুদ্ধ হয় না। তো সেই ক্ষেত্রে এখানে যা পড়ানো হচ্ছে, এই যে হামজা জবর আ, হামজা জের ই, এই যে এভাবে যেটা বলতেছে, এটা কিন্তু সঠিক না। তো এইগুলো কিন্তু আপনারা সবাই জানেন। তো অজানা যে বিষয়গুলো রয়েছে আমি কিন্তু বারবার আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি বিষয়গুলো। সেটা হচ্ছে অক্ষরের উচ্চারণ সঠিক এবং শুদ্ধ করতে হবে। আর একটা জিনিস কি, ভালো কোনো কিছু পেতে হলে আপনাকে একটু পরিশ্রম করতেই হবে, একটু সময় দিতে হবে।
ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যেটা বারবার করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, হরকতের উচ্চারণে যাতে কোনোভাবে কোনো ক্রমেই যাতে টান না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে, খেয়াল করতে হবে। এবং অক্ষরের উচ্চারণ যাতে সঠিক এবং শুদ্ধ হয়। আপনারা আগে কিভাবে বলতেন বা কিভাবে পড়লে ভুল হবে সবকিছুই কিন্তু আমি জানিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। তো এইভাবে প্রথম প্রথম হয়তোবা আপনাদের একটু কষ্ট হতে পারে, কিন্তু আস্তে আস্তে এটা প্র্যাকটিস করতে করতে, অনুশীলন করতে করতে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এখানে মোটামুটি যেই বিষয়গুলো রয়েছে এগুলো আপনারা সবাই জানেন, কিন্তু সঠিক হয় না, শুদ্ধ হয় না। তো এটা জানা বিষয়ই আপনাদের মোটামুটি সবার। এখন যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে অক্ষরও মোটামুটি আমরা চিনি, হরকতও চিনি। তো হরকতের উচ্চারণে যাতে টান না পড়ে সেদিকে লক্ষ্য রাখা, এবং অক্ষরের উচ্চারণ যাতে সঠিক এবং শুদ্ধ হয় সেদিকে খেয়াল রাখা। তো আজকে যেহেতু আপনাদের প্রথম দিন, প্রথম দিনেই মোটামুটি আমি আপনাদের অনেক পড়া দিয়ে ফেলেছি। তো আজকে আর খুব বেশি পড়া দিব না, 6 নম্বর ঘরটা আমি আর একটু রিভাইজ দিয়ে দিচ্ছি। 6 নম্বর ঘরের প্রথম থেকে 6 নম্বর ঘরের শুরু থেকে সকলে আরো একবার খেয়াল করেন। হামজা জবর আ, আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজাহ বলা হয়। 6 নম্বর ঘরে মধ্যখানে হামজাহ জের ই, আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন কি বলা হয়? হামজা। 6 নম্বর ঘরের সবার শেষে হামজাহ পেশ উ, হামজাহ পেশ উ, হামজাহ পেশ উ, আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজাহ বলা হয়। 6 নম্বর ঘরে তিনটা একত্রে একসঙ্গে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। তাহলে আপনাদের খুব বেশি পড়া থাকবে না, পড়া একটু অল্প থাকবে। ঠিক আছে, অল্প না অবশ্য, মোটামুটি প্রথম দিন হিসেবে অনেক পড়ায় দেওয়া হয়েছে। আচ্ছা, একটা বিষয় নিয়ে আসলে একটু বলতে হয়, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রথমে আমরা শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে অনেক শিক্ষার্থীর উপস্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি, যেটা আসলে আমার কল্পনাতেও ছিল না। তো সাধারণত আমাদের প্রতিষ্ঠানে যেটা নিয়ম সেটা হচ্ছে যত পরিমাণে শিক্ষার্থী থাকুক না কেন, আমরা সকল শিক্ষার্থীদের জন্যই পড়া নেওয়ার সুব্যবস্থাটা রাখা হয়, যে সকল শিক্ষার্থীদের কাছ থেকে পড়া আদায় করা হয়। কিন্তু আমার ধারণা ছিল হয়তোবা সবকিছু মিলিয়ে 2 থেকে 3 হাজার শিক্ষার্থী হয়তোবা ক্লাসে অ্যাটেন্ড করবে। কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ ইসলামিক অনলাইন মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজে প্রায় 4,500 শিক্ষার্থী উপস্থিত রয়েছেন আলহামদুলিল্লাহ, এবং জুম অ্যাপসে প্রায় 1,000 শিক্ষার্থী উপস্থিত রয়েছেন মাশাআল্লাহ। তো আমি আপনাদেরকে অগ্রিম একটু জানিয়ে দিতে চাই, আগামীকালকে আপনাদের পড়া অবশ্যই আদায় করা হবে। আমাদের শিক্ষিকা, আমি যেটা বললাম যে এই অনুপাতে আমি সাজিয়ে রেখেছিলাম। তো সেক্ষেত্রে আগামীকাল আপনাদের হয়তোবা পড়া শোনানোর ক্ষেত্রে একটু চাপ হতে পারে। শিক্ষিকা আমাদের মোটামুটি 50 জন মতো রয়েছেন। তো প্রথম দিন অবশ্যই একটু বেশি থাকে, চাপ বেশি থাকে, আস্তে আস্তে চাপ অবশ্য কমে যায়। এবং আপনারা যদি নিয়মিত ক্লাস করেন, ধারাবাহিকতা রক্ষা করে, তাহলে আমি খুব দ্রুত আহ শিক্ষিকা হয়তো বা এই যে সংকটটা তৈরি হতে পারে বা হবে, আমি এখনো শিওর না আগামীকালকে কি হবে। তো সংকট তৈরি হলে আমি অবশ্যই খুব দ্রুতই সংকট নিরসনে কাজ করব ইনশাআল্লাহ। খুব দ্রুতই আমরা এখানে শিক্ষিকা নিয়োগের ব্যবস্থাও করব ইনশাআল্লাহ। তো আগে থেকেই অগ্রিম আপনাদেরকে একটু জানিয়ে রাখলাম যে আগামীকালকে যদি কোনো ধরনের কোনো এই ধরনের একটা পরিস্থিতি ঘটে, যে অনেক বেশি প্রেশার তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা হতাশ হয়ে পড়বেন না। আসলে ক্যাপাসিটি যতটুকু ছিল সেটা থেকে একটু বেশি মনে হচ্ছে, 2,000 মতো শিক্ষার্থীদের সংখ্যা। তবে খুব দ্রুতই আমি দেখা যাচ্ছে আমাদের যে আরো শিক্ষিকা রয়েছে, অনেক শিক্ষিকা ক্লাস নিচ্ছিলেন না, তাদেরকে অনুরোধ করব। আমাদের মোটামুটি শতাধিকের বেশি শিক্ষক শিক্ষিকা রয়েছেন আলহামদুলিল্লাহ। তো যে সকল শিক্ষিকারা
ক্লাস নিচ্ছিলেন না, আমি তাদেরকে হয়তো বা একটু অনুরোধ করবো এবং অল্প সময়ের মধ্যে আমরা আরো দেখা যাচ্ছে 15 থেকে 20 জন শিক্ষিকা এখানে খুব দ্রুত নিয়োগের চেষ্টা করে যাবে ইনশাআল্লাহ। তো আগামীকালকের বিষয়টির জন্য আগে থেকেই আপনাদেরকে একটু জানিয়ে রাখলাম। আগামীকালকে যদি আপনারা এই ধরনের সমস্যা ফেস করেন, 5,000 শিক্ষার্থী মোটামুটি আমি দেখতে পাচ্ছি, তো সকল শিক্ষার্থী যদি অ্যাটেন্ড করে, এবং আরো একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আগামীকালকে মোট 50 জন শিক্ষিকা 4 বেলা ক্লাস নিবে, অর্থাৎ সকাল 10টা থেকে 11টার সময় নিবে, এবং দুপুর 3টা থেকে একবার নিবে, মাগরিবের পরে একবার নিবে, এশার পরে একবার নিবে। এবং যেহেতু শিক্ষার্থীদের চাপ এখন একটু বেশি, তো সেই ক্ষেত্রে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, একজন শিক্ষার্থী আগামীকালকে 4বার লিঙ্ক দেওয়া হলেও আপনারা শুধুমাত্র একবারই পড়া দিবেন যে কোনো একজন শিক্ষিকার কাছে, একাধিকবার আপনারা পড়া দিবেন না, যেহেতু এই মুহূর্তে আপনাদের সকলের রোল নাম্বার শিক্ষিকাদের কাছে নেই। ঠিক আছে, আপনারা সকল শিক্ষিকাদের কাছে এই মুহূর্তে দেখা যাচ্ছে জয়েন করতে পারবেন, কিন্তু পড়া দেওয়ার সময় যে কোনো একজন শিক্ষক বা শিক্ষিকার কাছেই পড়া দিবেন। এবং সকল শিক্ষক এবং শিক্ষিকার ক্লাসে, সরি, মেয়ে শিক্ষার্থীরা সকল শিক্ষিকার ক্লাসে যুক্ত হয়ে বাকি শিক্ষিকাদের পড়া শুনতে পারবেন, দেখতে পারবেন, কিন্তু পড়া আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে শুধুমাত্র একবার সারাদিনে যে কোনো একজন শিক্ষিকার কাছেই পড়া দিবেন। তাহলে সেক্ষেত্রে হয়তোবা আমরা এই সংকটটা কিছুটা হলেও ট্যাগল দিতে পারবো, কিছুটা হলেও মোকাবেলা করতে পারবো। যেহেতু 50 জন শিক্ষিকা রয়েছে, 4 বেলা দিলে আমাদের চাপটা অনেকটাই কমে আসবে। তো সেক্ষেত্রে যে যখন ফ্রি থাকবেন সে সেই সময়, সকালে, দুপুরে, বিকালে, রাত্রে, এসার পরে, মাগরিবের পরে, যে যেই সময় ফ্রি থাকবেন সেই সময় ক্লাসে যুক্ত হয়ে অ্যাডমিনের সাথে যোগাযোগ করে শিক্ষিকাদের কাছে পড়া দিবেন ইনশাআল্লাহ। এবং সারাদিনে একবার, একবারের বেশি একবারও নয়, একবারের বেশি দয়া করে আপনারা 2বার পড়া শোনাবেন না। কারণ হচ্ছে মোট 5,000 শিক্ষার্থী, সবাই যদি 2বার করে পড়া শোনায় তাহলে আমার এই 5,000 শিক্ষার্থীর জায়গায় 10,000 শিক্ষার্থী হয়ে যাবে। এমনিতেই শিক্ষিকা একটুখানি সংকট মোটামুটি ঠিক আছে, জাস্ট আপনারা যদি এই বিষয়টা একটু মেনটেন করেন, সারাদিনে একবার যদি একজন শিক্ষিকার কাছে পড়া শোনান, তাহলে আমি আশা করি যে খুব ভালোভাবেই ক্যাপচার হয়ে যাবে, সমস্যা হবে না। ঠিক আছে, এই মুহূর্তে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে পড়া সংক্রান্ত বিষয়ে, প্রতিষ্ঠান সংক্রান্ত কোনো বিষয়ে, তাহলে আপনারা জানাতে পারেন। এই কিতাবটা আপনাদেরকে, এই ছবিটা আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে এবং আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আপাতত মোবাইলেই পড়তে হবে, কোনো বই আপাতত নেই। আমি কোন শিক্ষকের কাছে পরীক্ষা দিব? পরীক্ষা নয়, আগামীকালকে আপনাদেরকে পড়া শোনাতে হবে। তো 50 জন মতো বা শিক্ষক এবং শিক্ষিকার লিঙ্ক দেওয়া হবে। মেয়ে শিক্ষার্থীরা, শুধুমাত্র মেয়ে শিক্ষিকা যেই 40 থেকে 50 জন শিক্ষিকার ক্লাসে লিংক দেওয়া হবে, মেয়ে শিক্ষার্থীরা শুধুমাত্র মেয়ে শিক্ষিকাদের ক্লাসে জয়েন করতে পারবে এবং আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একজন শিক্ষিকার কাছে আপনি পড়া দিবেন। আপনি 40 থেকে 50 জন শিক্ষিকার ক্লাসে যুক্ত হতে পারবেন, জয়েন করতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু পড়া শুধুমাত্র একজন শিক্ষিকার কাছেই আপনি দিবেন। এটা হচ্ছে আমার অনুরোধ প্রতিষ্ঠানের পক্ষ থেকে। রোল নাম্বার এটা আপনারা আপনাদের অ্যাডমিনদের কাছ থেকে বুঝে নেবেন, এটা আসলে প্রাতিষ্ঠানিক রোল নাম্বার না, এটা অ্যাডমিন যারা রয়েছে, আপনাদের প্রতিনিধি যারা রয়েছে, এটা তাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে। প্রতিষ্ঠান থেকে এখন আপনাদের রোল নাম্বার দেওয়া হবে না, প্রতিষ্ঠান থেকে রোল নাম্বার দেওয়া হবে পরবর্তীতে। এবং আপনাদের সকল তথ্য আপনারা ইনশাআল্লাহ, আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে কাজ চলছে অবশ্য প্রায় শেষের দিকে, আপনাদের ওয়েবসাইট থেকে আপনাদের রোল নাম্বার এবং আপনাদের তথ্য, আপনার পরীক্ষার মার্কশিট, আপনার রেজাল্ট, হ্যাঁ, আপনার অ্যাটেন্ডেন্স, সবকিছু ওখান থেকে চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রতিদিন এই সময়ে পড়ানো হবে। ক্লাস শুরু হবে 9টার একটুখানি পর থেকে। 9টা, দেখা যাচ্ছে আপনারা 9টার মধ্যে রেডি হয়ে থাকবেন। 9টা 10-15 থেকে ক্লাস সাধারণত শুরু হবে ইনশাআল্লাহ, অর্থাৎ 9টা থেকে 9টা 15-র মধ্যেই ক্লাস শুরু হবে। এর আগের ক্লাসটা 9টা 15-তে ছিল, তো তো আপনাদেরটাও 9টা 15-তেই থাকবে। এই 9টা 10-15-তেই ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। তানবিন আজকে না, তানবিন নিয়ে পরবর্তীতে আলোচনা করবে ইনশাআল্লাহ। তানবিনের মধ্যে মোটামুটি কিছুটা আলোচনা আছে। তো আজকে যতটুকু পড়া দেওয়া হয়েছে এতটুকু পড়া আপনারা সকলেই সুন্দর করে পড়বেন, বাসায় পড়বেন, আগামীকালকে পড়া দিবেন ইনশাআল্লাহ।
ছেলে শিক্ষকের লিঙ্ক কোথায় পাবেন? ছেলে শিক্ষকের লিঙ্ক আপনাদের যে প্রতিনিধি রয়েছে আপনাদের প্রতিনিধির কাছ থেকে পাবেন। আমাদের ছেলে শিক্ষক অবশ্যই একটু কম আছে, ছেলে শিক্ষার্থী কম, সেজন্য ছেলে শিক্ষকও কম। তারপরেও বা আপনার যে প্রতিনিধি রয়েছে যার মাধ্যমে কথা বলে আপনি আমাদের প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন তার কাছে বললে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ক্লাস রেকর্ড থাকবে, হ্যাঁ, বাংলাদেশ ইসলামিক অনলাইন মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজে ক্লাসের রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। আজকে সুলতানা বাবুল লিখেছেন আজকে ক্লাস করতে পারেননি, সেই ক্ষেত্রে আপনি ক্লাসের রেকর্ডটা দেখে নেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ক্লাস আজকের মতো আপাতত এখানে শেষ। কারো যদি কোনো প্রশ্ন না থাকে, কোনো কিছু জানার না থাকে, তাহলে সেক্ষেত্রে লিভ নিতে পারেন, সমস্যা নেই। এই ক্লাসের রেকর্ড আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন, এবং আপনাদের যে প্রতিনিধি রয়েছে বা অ্যাডমিন রয়েছে তাদের কাছ থেকে বললেও তারাও আপনাদেরকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রতিদিনই ক্লাস হবে, শুধুমাত্র শুক্রবার বাদে প্রতিদিনই ক্লাস হবে। একদিন আপনাদেরকে পড়া পড়িয়ে দেওয়া হবে, নতুন পড়া, আর একদিন আপনাদেরকে পড়া শোনাতে হবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।